এ পর্যায়ে আমরা রিভ সার্কুলার নিটিং সম্পর্কে বিস্তারিত দেখার চেষ্টা করব। রিভ সার্কুলার নিটিং একটা ওয়েট নিটিং মেশিন এবং এটা ডাবল জার্সি মেশিন। এখানে 2 সেট নিডল ব্যবহার করা হয়, একটা সিলিন্ডারের জন্য আর একটা ডায়ালের জন্য 2 সেট। সিলিন্ডারের জন্য 1 সেট নিডল যেগুলো থাকে ভার্টিক্যালি, আর ডায়ালের জন্য 1 সেট নিডল থাকে যেগুলো থাকে হরিজন্টালি। এর পর্যায়ে যে মেশিনটা আছে সেই মেশিনটা হচ্ছে, যার ব্র্যান্ড নেম হচ্ছে অরিজিও। এটা একটা মডার্ন সার্কুলার নিটিং মেশিন। আমরা পর্যায়ক্রমে এই মেশিনের বিভিন্ন পার্টস সম্পর্কে দেখব এবং সেই পার্টসের কাজগুলো কী তা দেখব এবং কীভাবে নিটিং সম্পন্ন হয় সেটা আমরা দেখব। আমরা শুরু করি ক্রিল থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মেশিনের সাইড ক্রিল আছে। এই সাইড ক্রিলের সাথে কর্ন হোল্ডার, যার মধ্যে কর্ন বসানো আছে এবং সেই কর্ন থেকে সুতাটা আনওয়াইন্ডিং হয়ে টেলিস্কোপিক অ্যালুমিনিয়াম টিউবের ভিতর দিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে এসে ওপেন হচ্ছে। এটা হচ্ছে পজিটিভ ফিডার। পজিটিভ ফিডারের মধ্যে সুতরাং আসে প্রথমে নট কেচার থেকে একটা টেনশনার থাকে, তারপর থাকে একটা সেন্সর পরে একটা গাইডের পরে থাকে ইয়ার্ন স্টোরেজ পুলি, যেখানে সুতাগুলোকে স্টোর করা হয়। তারপর আরেকটা সেন্সর থাকে, অর্থাৎ ইয়ার্ন স্টোরেজ পুলিতে সুতা জড়ানোর আগে একটা সেন্সর, ইয়ার্ন স্টোরেজ পুলি থেকে সুতা ডেলিভারি হওয়ার পরে একটা সেন্সর থাকে। অর্থাৎ এখানে যদি সুতাটা ব্রেক করে তাহলে মেশিনটা অফ হয়ে যাবে, আবার যদি এখানে সুতাটা ব্রেক করে তাহলে মেশিনটা অফ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা একটা লাইট আছে, ইন্ডিকেটর লাইট, যেটা দিয়ে আমরা মেশিনের মধ্যে কোনো সুতা ছিঁড়ে গেলে পার্টিকুলার কোন পজিশন সুতা ছিঁড়ছে এটা বুঝতে পারি। অর্থাৎ এখানে যদি এই সুতাটা ছিঁড়ে যায় তাহলে এই লাইটটা জ্বলবে, সঙ্গে সঙ্গে মেশিনটা অফ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছি আমরা সুতাটা চলে যাচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা গাইডের মধ্যে চলে যাচ্ছে। এটা হলো গাইডের ঠিক পরে আরেকটা অংশ আছে, যে অংশটার নাম হচ্ছে ফিডার গাইড। এটা সাধারণত সিরামিকের তৈরি হয়, এটা সিরামিকের তৈরি। এখানে দেখতে পাচ্ছি 2টা আই আছে, একটা আই দিয়ে সুতা গেছে, আরেকটা আই দিয়ে কোনো সুতা যাচ্ছে না। এগুলো বলা হচ্ছে ফিডার গাইড। সর্বশেষ যে অংশ থেকে সুতাটা নিডলে সরবরাহ করা হয় সেটাকে ফিডার গাইড বলা হয়। এই মেশিনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্টস রয়েছে যেটা আমরা বাদ দিয়ে এসেছি, এটাকে বলা হয় লাইক্রা অ্যাটাচমেন্ট, যেটা উপরে থাকে। আমরা দেখি এখানে এটাকে বলা হচ্ছে লাইক্রা অ্যাটাচমেন্ট, অর্থাৎ লাইক্রা ইয়ার্ন ফিট করার জন্য এই অ্যাটাচমেন্টটা থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাইক্রা প্যাকেজও আছে। এই হলো একটা লাইক্রা প্যাকেজ, যেখানে দেখতে পাচ্ছি আমরা লাইক্রাগুলো ওয়াইন্ডিং করা আছে এবং একটা লাইক্রার ইলাস্টিসিটি অনেক বেশি। সাধারণত টাইট ফিটিং গার্মেন্টস বা ইলাস্টিক টাইপ গার্মেন্টস তৈরি করার জন্য এই লাইক্রাটাকে ইউজ করা হয়। এবং সেই লাইক্রাটা যে কটন সুতাটা আছে সেই কটন সুতার সাথে, প্রত্যেকটা কটন সুতার সাথে একটা লাইক্রা ইয়ার্নকে এই পাশের আই দিয়ে ফিট করা হয়, যাতে একসাথে কটন ইয়ার্ন এবং লাইক্রা এই 2টা ইয়ার্ন একসাথে ফিট করা যায়। ঠিক আছে, মেশিনের মেইন যে নিটিং জোন সেটা আমরা দেখব। এখানে আমরা প্রথমত খেয়াল করব যে এখানে যে নিডল বেডগুলো আছে সেগুলো সার্কুলার নিডল বেড, এবং আমি দেখতে পাচ্ছি যে এটা হলো সিলিন্ডার। এটা সিলিন্ডার নিডলগুলো থাকে ভার্টিক্যালি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে নিডলের হুকগুলো দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটা হলো সিলিন্ডার নিডল। এবং এটা হচ্ছে ডায়াল, এই যে এটা ডায়াল, ঠিক সিলিন্ডারের ঠিক উপরে থাকে ডায়ালটা, যার মধ্যে নিডলগুলো থাকে হরাইজন্টাল নিডলগুলো, মাথাগুলো দেখতে পাচ্ছি আমরা, যে হুকগুলো অর্থাৎ হরাইজন্টালি আছে। এটা হলো ডায়াল নিডলস। তো সিলিন্ডার নিডলস এবং ডায়াল নিডলস একসাথে একটা সুতা থেকে নিটিং করে। এমন হয় যে সিলিন্ডার নিডল একটা লুপ তৈরি করার পরে ডায়াল নিডল সেই সুতাটাকে গ্রহণ করে, আবার সিলিন্ডার নিডল গ্রহণ করে, এরপর আবার ডায়াল নিডল গ্রহণ করে। অর্থাৎ একটা সুতা থেকে কন্টিনিউয়াসলি নিটিং সম্পন্ন হতে থাকে। তো আমরা এই পর্যায়ে দেখলাম সিলিন্ডার এবং ডায়াল। সিলিন্ডার নিডলগুলোকে ড্রাইভ দেওয়ার জন্য এক সেট ক্যাম আছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নাম্বারিং করা হয়েছে 1, 2, 3, 4 এইভাবে। আবার এখানে শেষ হয়েছে 40 পর্যন্ত। এখানে ক্যাম বক্স আছে, এটাকে 0 নাম্বারিং করা হয়েছে কারণ এখানে কোনো নিট ক্যাম লাগানো নাই, এখানে মিস ক্যাম লাগানো আছে। অর্থাৎ এখানে গেট হিসেবে কাজ করছে।
এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো নিডল উপরে ওঠানো নাই, সিলিন্ডার নিডলও উপরে ওঠে নাই, ডাল নিডলও বাহির হয়ে আসে নাই। কাজে এইখানেও যে ক্যাম্প বক্সটা আছে, এই ক্যাম্প বক্সটা ডায়ালের ক্যাম্প বক্স। এখানে যেমন টোটাল 0 থেকে শুরু করে 40 পর্যন্ত ক্যাম্প বক্স রয়েছে, ঠিক অনুরূপভাবে ডায়ালেও 0 থেকে শুরু করে 40 পর্যন্ত ক্যাম্প বক্স রয়েছে, অর্থাৎ ক্যাম্প বক্সের সংখ্যা সমান। তো এখানে কোনো নিডল বের হয়ে নাই, তার কারণ হচ্ছে এখানে যে ক্যাম্প বক্সগুলো ইউজ করা হয়েছে এখানে এবং এখানে দু জায়গাতেই মিস ক্যাম্প ব্যবহার করা হয়েছে। আমরা যদি এটা খুলে একটু দেখি যে এখানে কী ক্যাম্প আছে, এটা দেখি আমরা একটু। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টিউব আছে, যে টিউবটা হচ্ছে লুব্রিকেটিং ওয়েল। এই ক্যাম্প বক্সের মধ্যে সার্কুলেট করার জন্য একটা টিউব আছে, এটা লুব্রিকেটিং ওয়েল টিউব, যেটা দিয়ে এখানে ওয়েলটা ভিতরে প্রবেশ করে। তো আমরা দেখি এরপর যে ক্যাম্পটার মধ্যে কি ক্যাম্প লাগানো আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্যাম্পটা ইউজ করা হয়েছে সেই ক্যাম্পটা হচ্ছে মিস ক্যাম্প, যেহেতু স্ট্রেইট এই যে ট্রিক যে নিডল বারটা ফলো করবে যে রাস্তাটাকে, এই রাস্তাটা স্ট্রেইট। এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আরেকটা ক্যাম্প বসানোর ব্যবস্থা আছে, অর্থাৎ এই ক্যাম্প বক্সটা 2 ট্র্যাক ক্যাম্প সিস্টেমের জন্য। উপরে একটা ট্র্যাক, নিচে আরেকটা ট্র্যাক। এখানকার ক্যাম্পটা খুলে রাখা আছে, এটা 2 ট্র্যাক ক্যাম্প সিস্টেম। আমরা যদি আরেকটা ক্যাম্প বক্স দেখি, সেখানে আমরা দেখব এখানে কি ক্যাম্প আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নিট ক্যাম্প লাগানো আছে, এটা নিট ক্যাম্প। এখানেও আরেকটা ক্যাম্প বসানোর ব্যবস্থা আছে, কিন্তু সেই ক্যাম্পটা এখন অ্যাবসেন্ট, এটা লাগানো নাই, খুলে রাখা আছে। এটা একটা নিট ক্যাম্প, এটা হলো সিলিন্ডারের জন্য নিট ক্যাম্প। এখন আমরা খেয়াল করব যে সিলিন্ডারের মধ্যে যে নিডলগুলো বসানো আছে সেই নিডলের বাটগুলো বাইরের দিকে বের হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হলো সিলিন্ডার নিডলের বাট। সিলিন্ডারের বাট, সিলিন্ডারের মধ্যে সমস্ত নিডলটা বসানো থাকে, শুধু বাটটা বের হয়ে থাকে, যে বাটটা এই রাস্তাটাকে ফলো করে। এই যে রাস্তাটা আছে এই রাস্তাটাকে সেই বাটটা ফলো করে। এখানে আমরা একটা স্প্রিং দেখতে পাচ্ছি, এই যে স্প্রিং, এই স্প্রিংটার কাজ হলো নিডলগুলোকে সিলিন্ডারে প্লেস করার পরে এই স্প্রিংটা দেওয়া হয়, যাতে করে নিডলগুলো সিলিন্ডার থেকে বেরিয়ে আসতে না পারে, অর্থাৎ সিলিন্ডারের মধ্যে নিডলগুলো শক্তভাবে অবস্থান করে, যাতে করে নিডলগুলো বেরিয়ে আসতে না পারে, তার জায়গা থেকে শুধু ওঠানামা করতে পারবে। এই জন্য স্প্রিংটা ব্যবহার করা হয়। আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইয়ার্ন ক্যারিয়ার, এটা ইয়ার্ন ফিডার, এটা হলো গাইড, এটা হলো যে ফিডার গাইড। সর্বশেষ এখান থেকে সুতরাং সাপ্লাই হয়, এ দুটোকে আমরা উপর উঠে দিই। এবং আমরা এখানে একটা ক্যাম্প বক্স আছে, এই ক্যাম্প বক্সটা আমরা দেখবো যে এখানে কী ধরনের ক্যাম্প ইউজ করা হয়েছে। আমি যে ক্যাম্প বক্সটা খুললাম এটা হচ্ছে ডায়ালের জন্য যে ক্যাম্প। ডায়ালের জন্য এই ক্যাম্পটা ইউজ করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডায়ালের ক্যাম্প, দুটা ক্যাম্প একটা ক্যাম্প বক্সের সাথে একটা ক্যাম্প বক্সের মধ্যে আবদ্ধ, অর্থাৎ এই যে দুটা নিট ক্যাম্প লাগানো আছে। এবং এখানে আরেকটা ক্যাম্প বসানোর ব্যবস্থা ছিল, যেটা এখন অ্যাবসেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নিডলগুলোর বাটগুলো আছে, নিডলের বাটগুলো আছে, এই যে নিডলের বাট, এগুলো হলো হরাইজন্টাল নিডল অর্থাৎ ডায়াল নিডল, যেগুলো হচ্ছে প্রত্যেকটা নিডলের বাট। যেহেতু এখানে নিডল আছে এই জন্য আমরা দেখতে পাচ্ছি রিপ সার্কুলার নিটিং মেশিনের সিলিন্ডার নিডলগুলো ভার্টিক্যালি আছে এবং ডায়াল নিডলগুলো হরাইজন্টালি আছে। এবং দেখতে পাচ্ছি যে এখানে নিডলগুলো পরস্পর, প্রত্যেকটা নিডল অ্যাক্টিভ অবস্থায় আছে এবং কোনো নিডলের সাথে কোনো নিডলের সাথে ফ্রিকশন হচ্ছে না, তারা ফ্রিলি তাদের ট্রিকে থেকে বাইরে আসতে পারতেছে। অর্থাৎ সিলিন্ডার একটা নিডল,
তারপর ডায়াল একটা নিডল, আবার সিলিন্ডার একটা, ডায়ালের একটা, সিলিন্ডার একটা নিডল, আবার ডায়াল একটা নিডল। এইভাবে নিডলগুলো প্রত্যেকটা একটার পর একটা সাজানো থাকে। এটাই হলো রিপ গেটিং, যে নিডলগুলো একটার পর একটা এইভাবে সাজানো থাকবে, এইভাবে, যেটা আমরা নিডলের খুব কাছ থেকে খেয়াল করতেছি। অর্থাৎ এই অবস্থা যদি থাকে, প্রত্যেকটা সিলিন্ডার নিডল অ্যাক্টিভ, প্রত্যেকটা ডায়াল নিডল অ্যাক্টিভ, এই অবস্থায় যদি নিটিং করা হয় তাহলে এখানে 1/1 রিপ ফেব্রিক তৈরি হবে, 1/1 রিপ ফেব্রিক তৈরি হবে। ঠিক পাশে আমরা খেয়াল করি যে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ট্রিকের মধ্যে ডায়াল নিডল আছে, পাশেরটা আবার ব্ল্যাঙ্ক, আবার ডায়াল নিডল আছে, পাশেরটা আবার ব্ল্যাঙ্ক। অনুরূপভাবে সিলিন্ডারের মধ্যে একটাতে নিডল আছে, পাশেরটা ব্ল্যাঙ্ক, আবার নিডল আছে, পাশেরটা ব্ল্যাঙ্ক। অর্থাৎ একটা নিডলের পর পর নিডলগুলোকে গ্যাপ দেওয়ার কারণে এখানে রিব স্ট্রাকচার তৈরি হবে ঠিকই, কিন্তু প্রত্যেকটা ওয়েলসের মাঝে একটু ফাঁকা জায়গা থাকবে। অর্থাৎ ওয়েলসের একটা ওয়েলস থেকে একটা ওয়েলসের দূরত্ব বেশি হবে। সুতার কন্টিনিউশন থাকবে ঠিকই, কিন্তু ওয়েলসের সাথে ওয়েলসের ডিস্টেন্সটা বেশি হবে। তাহলে এই পোর্শনটা আমরা বোঝানোর জন্য সবগুলো নিডলকে এখানে রিপ্লেস করেছি, সবগুলো নিডলকে বসানো হয়েছে, কিন্তু এখানে একটা করে নিডল গ্যাপ আছে। তো এই অবস্থা যদি থাকে তাহলে হবে 1/1 রিপ, আর গ্যাপ দেওয়ার পরেও এখানে 1/1 রিপ হবে ঠিকই, কিন্তু একটা ওয়েলস থেকে আরেকটা ওয়েলসের ডিস্টেন্স বেশি হবে। তাহলে এ পর্যায়ে আমরা ফেব্রিকের মধ্যে গিয়ে দেখি আসলে ফেব্রিকের মধ্যে সেই ওয়েলসগুলো কীভাবে থাকে। যেহেতু এখানে নিডল ড্রপ করা আছে, কাজে আমরা ফেব্রিকের পোর্শনটা দেখব। মেশিনে এক একটা নিডল, একটা পর নিডল গ্যাপ থাকার কারণে ওয়েলসের ডিস্টেন্স বেশি। এই একটা ওয়েলস, এই একটা ওয়েলস, এই একটা ওয়েলস, মাঝখানে স্পেসটা একটু বেশি। হালকা ফেব্রিক টান দিলে জিনিসটা আরও বোঝা যাচ্ছে। এই যে একটা ওয়েলস, ফাঁকা, ফাঁকা বলতে এটা ব্যাক ওয়েলস, আবার ফেস ওয়ালস, ব্যাক ওয়ালস, ফেস ওয়ালস, আবার ব্যাক ওয়ালস। অর্থাৎ একটা ওয়েলস থেকে আরেকটা ওয়েলসের ডিস্টেন্স বেশি। এই অবস্থা আমরা দেখবো যে মেশিনের নিচে কোন কোন অংশগুলো থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্প্রেডার আছে, স্প্রেডার যার সাহায্যে ফেব্রিকটাকে ইউনিফর্ম টেনশন টেকডাউন করার জন্য সুবিধা হয়। ভিতরে একটা লাইট আছে, যে লাইটটা হচ্ছে অবজারভেশন করার জন্য ইউজ করা হয়, ফেব্রিকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা দেখা যায় এখান থেকে। তারপর আছে দুইটা টেকডাউন, তিনটা আছে এখানে পরপর, তিনটা, 1, 2 এবং এখানে একটা আছে তিনটা পরস্পর তিনটা টেকডাউন রোলার্স বা ফেব্রিক উইথড্রন রোলার্স, যার কাজ হচ্ছে ফেব্রিকটাকে টেকডাউন করা। এবং ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্যাচ রোলার বা প্রোডাকশন রোলার বা বলতে পারি ক্লথ রোলার। এই ক্লথ রোলারের মধ্যে ফেব্রিকটা ওয়াইন্ডিং করা হয়। ফেব্রিকের লেন্থ বাড়ার সাথে সাথে এটা ডায়ামিটার বাড়তে থাকে, ডায়ামিটার বাড়তে থাকলে এটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। এ পর্যায়ে আমরা দেখব ফেব্রিকের স্টিচ লেন্থ কন্ট্রোল করার জন্য যে অংশটা আছে সেটার নাম হচ্ছে ভেডিকিউ পুলি অ্যান্ড পজিটিভ ফিডার। আচ্ছা, বসে পুলি, ভেরিয়েবল ডায়াফর কোয়ালিটি পুলি বা কোয়ালিটি অ্যাডজাস্টমেন্ট ডিস্ক অথবা কোয়ালিটি অ্যাডজাস্টমেন্ট পুলি। অর্থাৎ পুলি বলা হচ্ছে আসলে ভিতরের অংশটাকে। আমরা দেখতে পাচ্ছি ভিতরে একটা অংশ আছে, এই যে এটা ডায়াটাকে কম বেশি করা যায়, এই যে ডায়াটাকে কম বেশি করা যায়, এই যে এটা ডায়া বেশি আছে, দেখো উপরটাতে যে ডায়া বেশি আছে, এটা ডায়া বেশি আছে এবং এটা ডায়া কিন্তু কম আছে। অর্থাৎ যখন ডায়া বেশি থাকবে, এখান থেকে যখন টুথের বেল্টটা যখন মোশন দিবে, আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ ফিডারের মধ্যে টুথের বেল্ট আছে, তো বেশি ডায়া থেকে যখন মোশনটা আসবে তখন এটা যেহেতু ড্রাইভার পজিশনে আছে, এই কারণে সুতা বেশি সাপ্লাই হবে, কারণ এখান থেকে মোশনটা চলে আসবে পজিটিভ ফিডারে, পজিটিভ ফিডার বেশি ঘুরবে, বেশি ঘোরার কারণে কিন্তু সুতা বেশি সাপ্লাই হবে। আর যেহেতু নিচের ডায়ামিটারটা কম আছে, ডায়ামিটার কম থাকার কারণে এটা ডায়ামিটার কম থাকার কারণে পজিটিভ ফিডারটা কম ঘুরবে, অর্থাৎ সুতা কম ডেলিভারি হবে। সেক্ষেত্রে ছোট ছোট লুপ তৈরি হবে, ছোট লুপ তৈরি হওয়ার কারণে জিএসএম বেশি হবে। তো এখানে 1, 2, 3 অর্থাৎ এই দুইটা আছে পজিটিভ ফিডারের জন্য, উপরে দুইটা, আর নিচেটা আসলে কাজ করে লাইক অ্যাটাচমেন্টের জন্য, অথবা নিচের এই দুইটা কাজ করে পজিটিভ ফিডারের জন্য, উপরটা কাজ করবে লাইক অ্যাটাচমেন্টের জন্য। এই টুথের বেল্ট আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ফিডারের এই যে অংশটা, এটার নাম হচ্ছে ড্রাইভিং পুলি। আমরা দেখতে পাচ্ছি নিচেরটার সাথে লাগানো আছে, নিচেরটার সাথে লাগানো আছে, উপরটা ফ্রি অবস্থায় আছে। এখানে একটা লক আছে, এই যে লক, এই লকটাকে যদি আমি উপর উঠে দিই,
সেক্ষেত্রে নিচেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, উপরটা অ্যাক্টিভ হবে। সেক্ষেত্রে বেল্ট উপরটার সাথে দিতে হবে। এই অবস্থায় বেল্ট নিচেটার সাথে লাগানো আছে, লকটা নিচের দিকে নামানো আছে। আর যদি উপরটাকে অ্যাক্টিভ করতে হয় তাহলে এই লকটাকে উপরের দিকে উঠে দিতে হবে, তাহলে উপরটা অ্যাক্টিভ হবে। সেক্ষেত্রে বেল্ট উপরটাতে দিতে হবে। তো এইভাবে বিটিকিউ পুলি এবং পজিটিভ ফিডারের সাহায্যে পজিটিভলি ইয়ার্নটাকে একটা নির্দিষ্ট টেনশনে মেশিনের মধ্যে ফিট করা হয়। তো এইভাবেই একটা মেশিনের লুপ লেন্থ কন্ট্রোল করার জন্য বিটিকিউ পুলি এবং পজিটিভ ফিডারের সাহায্যে এই কাজটা করা হয়ে থাকে। এবং আমরা জানি যে একটা নিটিল ফ্যাব্রিকের জিএসএম কন্ট্রোল করার জন্য স্টিচ লেন্থ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই বিটিকিউ পুলির সাহায্যে এবং পজিটিভ ফিডারের সাহায্যে আমরা এই কাজটা করতে পারি। আর এই মেশিনে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইয়ার্ন টিউব আছে যেগুলোর মাধ্যমে খুব বাতাস আসে। বাতাস আসার পরে এখানে সুতার মধ্যে যে ফ্লাইং ডাস্ট থাকে সেটা এই নজল থেকে বাতাস আসার পরে সেই ডাস্টটাকে রিমুভ করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে লুব্রিকেটিং অয়েল দেওয়ার জন্য টিউব আছে। এই কালারের যেসব টিউব আছে এগুলো সবগুলোই লুব্রিকেটিং অয়েল পাস করার জন্য ইউজ করা হয়। এবং ঠিক উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি মেশিনের উপরের দিকে যে ফ্যান আছে, এই যে ফ্যান আছে, এই যে ফ্যানটা যখন মেশিন ফুল রানিং স্পিডে থাকবে তখন এই ফ্যানটা ঘুরতে থাকবে। অর্থাৎ মেশিনের মধ্যে ফ্লাইং ডাস্ট যেন সুতার মধ্যে এসে না পড়তে পারে এই জন্য সেই ফ্যানগুলো ঘুরতে থাকে। এই ফ্যানের সংখ্যা হচ্ছে মেশিনে চারটি ফ্যানের সাহায্যে এই ডাস্টগুলোকে রিমুভ করা হয়। আমরা এ পর্যায়ে দেখব নিডল ডিটেক্টর, যেটা মেশিনে এখানে আছে। এইটা নিডল ডিটেক্টর। নিডলের কোনো লেজ ভাঙা থাকলে এইটা কাজ করবে। অর্থাৎ নিডলের সাথে টাচ হওয়ার সাথে সাথে বা লেজের সাথে ভাঙা লেজের সাথে টাচ হওয়ার সাথে সাথে এই ডিটেক্টরের লাইটটা জ্বলে উঠবে, তখন সেটা মেশিনকে বন্ধ করে দেবে। আর এই ডিটেক্টরের সংখ্যায় মেশিনে একাধিক রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, তারপরে এখানে একটা আছে। এইভাবে মোট 4টা বা 4-এর অধিক নিডল ডিটেক্টর থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব আস্তে আস্তে মেশিনটাকে চালানো হচ্ছে এবং সিনার নিডল এবং ডাই নিডল কীভাবে সুতাটাকে নিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। একই সুতা সিনার নিডল এবং ডাই নিডল দু জায়গাতেই যাচ্ছে। পর্যায়ক্রমে সিনার নিডল এবং ডাই নিডল, পরে আবার সিনার নিডল, এইভাবে সুতাগুলো কাজ করছে। এই মেশিনে যেহেতু সবগুলো নিডল একসাথে কাজ করে তার অর্থ হলো এই যে মেশিনে সবগুলো নিট ক্যাম্প লাগানো আছে। নিট ক্যাম্প লাগানোর কারণে সবগুলো নিডল অ্যাক্টিভ করা যায় এবং 1 বাই 1 রিপ তৈরি করার জন্য সবগুলো নিট ক্যাম্প ব্যবহার করতে হয়। আমরা দেখতে পাচ্ছি খুব কাছ থেকে লেজগুলো পর্যায়ক্রমে বন্ধ হচ্ছে এই পজিশনে। আর এই পর্যায়ে দেখা যাচ্ছে যে লেজগুলো ওপেন অবস্থায় আছে সর্বোচ্চ পজিশনে, যেখানে নিট। প্রশ্ন আসতে পারে যে একসাথে এতগুলো ফিডার থেকে সুতাগুলো আসছে, কীভাবে নিটিং সম্পন্ন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মেশিনের মধ্যে অনেকগুলো ফিডার আছে। তো পূর্বে আমরা লক্ষ্য করেছিলাম যে এই মেশিনে 40টা ফিডার আছে। তো 40টা ফিডার থেকে সুতা একসাথে আসছে, কীভাবে নিটিং সম্পন্ন হচ্ছে তা আমরা উত্তরটা এখান থেকে দেখার চেষ্টা করব। যে একটা ক্যাম্প বক্সের মধ্যে যে নিট ক্যাম্প আছে সেই নিট ক্যাম্পের যে এরিয়াটা, এতটুকু এরিয়া পার হওয়ার সাথে সাথে একটা নিডল একটা অল লুপ পেয়ে যায়। অর্থাৎ এখান থেকে একটা নিডল নিটিং করা শুরু করে যখন এই পজিশনে আসে, অর্থাৎ একটা নিট ক্যাম্প এই স্পেসটা পার হওয়ার সাথে সাথে সে একটা অল লুপ পেয়ে যায়। পরবর্তীতে যখন আবার আরেকটা ফিডারের কাছে আসে তখন সে অল লুপটাকে রেখে নতুন করে সেই নিডলটা আবার উপরের দিকে উঠে একটা লুপ গ্রহণ করার জন্য। যখন সেই নতুন লুপকে গ্রহণ করে তখন অল লুপটা নিডল থেকে বেরিয়ে যায় এবং নতুন লুপটা তখন আটকা পড়ে। এইভাবে একটা অল লুপের ভিতর থেকে একটা নতুন লুপ ফর্ম করার সাথে সাথে সেটা আবার নিডলের সাথে আটকানো থাকে। পরবর্তীতে আবার যখন সে এই ক্যাম্প বক্স থেকে আবার পরবর্তী ক্যাম্প বক্সে যাবে তখন আরেকটা নিট লুপ তৈরি হবে এবং সঙ্গে সঙ্গে পুরাতন লুপটাকে ছেড়ে দেবে, নতুন লুপটাকে সে ধরে রাখবে। অর্থাৎ পুরো একটা রেভলিউশনে একটা নিডল 40টা লুপ তৈরি করতেছে। একটা নিডল পুরো সিলিন্ডার বরাবর সার্কামফারেন্স বরাবর যদি ঘুরে আসে তাহলে 40টা ফিডার থাকার কারণে সে কমপক্ষে 40টা নিট লুপ তৈরি করতেছে। 40টা নিট লুপ তৈরি করা মানেই হচ্ছে আলটিমেটলি 40টা কোর্স একটা ঘূর্ণনে হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলে থাকি যে যখন একটা মেশিনে ফিডার সংখ্যা 40 হয়
তো প্রত্যেক ঘূর্ণনের জন্য সিলিন্ডারের প্রত্যেক ঘূর্ণনের জন্য সেখানে 40টা কোর্স তৈরি হবে। তার মানে নাম্বার অফ আরপিএম যত বেশি, নাম্বার অফ ঘূর্ণন যত বেশি, ঠিক ততগুলো চলতেছে, তো সমস্যা ছিল না। এটা বলা হয়ে থাকে যে একটা মেশিনের ফিডার সংখ্যা যত, সেই মেশিনের প্রত্যেক ঘূর্ণনে অর্থাৎ প্রত্যেক সিলিন্ডারের ঘূর্ণনে ততগুলো কোর্স তৈরি হবে। যেমন এখানে এই মেশিনের মধ্যে 40টা ফিডার থাকার কারণে সিলিন্ডারে একটা ঘূর্ণনে 40টা কোর্স তৈরি হবে, দুইবার ঘূর্ণনে 80টা কোর্স তৈরি হবে। এভাবে সময়ের সাথে যত সিলিন্ডার ঘুরতে থাকবে তত কোর্স তৈরি হতে থাকবে। এই জন্য সিলিন্ডার আরপিএম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিলিন্ডার আরপিএম সম্পর্কে আমরা পরবর্তীতে কোনো ক্লাসে আমরা এটা আলোচনা করব। এরপর যা আমরা দেখবো যে এই মেশিনে যে লুব্রিকেটিং অয়েল ইউজ করা হয় সেটা আসলে কোথায় ইউজ করা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লুব্রিকেটিং অয়েল জার আছে যেটার মধ্যে অয়েলটা দেওয়া হয়, এবং এই অয়েলটা একটা বৈশিষ্ট্য আছে যে এটা খুব বেশি স্টিকি হবে না এবং এটা হবে ওয়াটার সলিউবল, যাতে করে এই ফেব্রিকটা তৈরি করার পর যদি কোনো কারণে এখানে অয়েলটা ফেব্রিকের সাথে অ্যাটাচ হয়ে যায়, সেক্ষেত্রে কোনো একটা মিনিমাম ওয়াশ দেওয়ার পরেই যেন সেই অয়েলটা চলে যায়। এটা ডিটারজেন্ট ওয়াশ দেওয়ার পরেই যেন সেই লুব্রিকেটিং অয়েলের যে দাগটা সেটা যেন ফেব্রিক থেকে চলে যায়। এই জন্য এই অয়েলের মিনিমাম রিকোয়ারমেন্ট এটা হয় যেটা ইজিলি ওয়াটার সলিউবল হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পালসনিক 4 ম্যাক্স দেওয়া আছে। এটা হলো যে লুব্রিকেটিং অয়েলের যে সার্কুলেটিং সিস্টেমটা সেটা এই কোম্পানি ডেভেলপ করেছে। অর্থাৎ এই কোম্পানির এই লুব্রিকেটিং অয়েল সার্কুলেটিং সিস্টেমটাকে আমরা এই মেশিনের মধ্যে এটাকে নিয়ে এসেছি, যাতে করে দেখা যাচ্ছে যে এখানে রিজার্ভারে তেল দেওয়ার পরে বা লুব্রিকেটিং অয়েল দেওয়ার পরে এখানে অনেকগুলো টিউব আছে। এই যে এই টিউবগুলোর সাহায্যে এই অয়েলটা পুরো মেশিনে সার্কুলেট করে, এবং এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এয়ার কম্প্রেসর। এই মেশিন নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য এয়ার কম্প্রেসর চালু করা দরকার। এয়ার কম্প্রেসর চালু হলেই সমস্ত মেশিনে এই অয়েলটা সার্কুলেট করবে। এয়ার গান আছে যেটা দিয়ে আমরা কোনো মেশিনের সুতা ছিঁড়ে গেলে সেক্ষেত্রে আমরা সেই সুতাটাকে ফিট করতে পারি। যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উপরে একটা হাউজিং আছে, যে হাউজিংয়ের সাহায্যে আমরা এখানে এই যে পজিশনটা আছে এই পজিশনে এটাকে প্লেস করে সুতাটাকে ফিটিং করা যায়। এই মেশিনে যে স্ট্রাইপ ফেব্রিক তৈরি হচ্ছে, আমরা স্ট্রাইপ ফেব্রিকের গঠনটা সম্পর্কে জানবো। তো দেখি আমরা এখানে কী ধরনের স্ট্রাইপ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা গ্রে কালারের সুতা আছে, তারপর ব্ল্যাক, তারপর নেভি, তারপর একটা আছে হালকা লাইট ব্লু। গ্রে, ব্ল্যাক, নেভি, লাইট ব্লু, এই 4 কালারের সুতা আছে। সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমরা গ্রে যে উইডটা সেটা আমরা বেশি দেখতে পাচ্ছি। তারপরে সমান 3টা ভাগে ভাগ করা আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে এটা রিপিট। গ্রে, ব্ল্যাক, নেভি, লাইট ব্লু, এই পুরোটা হচ্ছে এটা রিপিট। অর্থাৎ মেশিনের এক ঘূর্ণনের কারণে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এতগুলো কোর্স তৈরি হচ্ছে। সিলিন্ডারে একটা ঘূর্ণনের কারণে এতটুকু কোর্স তৈরি হচ্ছে। তার মানে আমরা এখান থেকে কাউন্ট করতে পারি যেখান থেকে একটা রেভলিউশন, এখান থেকে একটা রেভলিউশন, এখান থেকে একটা রেভলিউশন, এখান থেকে একটা রেভলিউশন। তো আমরা এ পর্যায়ে দেখবো যে আসলে এইগুলো কীভাবে হচ্ছে। এখানে আসলে 4 ধরনের সুতা ইউজ করা হয়েছে, এবং ক্রিলের দিকে তাকাইলে আমরা দেখতে পারবো। আমরা দেখি এ পাশে যে ক্রিলটা আছে, এই গ্রিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রে কালারের সুতাগুলো এখানে বসানো আছে, গ্রে। এবং মেশিনের অপর পাশে যে ক্রিল আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি লাইট ব্লু, নেভি, তারপরে ব্ল্যাক, এই 3টা কালার ওখানে আছে। অর্থাৎ টোটাল ফিডার যদি 40টা হয়, তাহলে এইভাবে করা হতে পারে যে প্রথম 15টা দেওয়া হয়েছে গ্রে কালারের সুতা, গ্রে, তারপরে 10টা দেওয়া হয়েছে ব্ল্যাক, তারপর 10টা দেওয়া হয়েছে নেভি, এবং বাকি যেটা থাকে সেটা দেওয়া হয়েছে লাইট ব্লু। এইভাবে প্রত্যেকটা ফিডারের মধ্যে দিয়ে সুতাগুলোকে পাস করানো হয়, এবং এইভাবে হরাইজন্টাল স্ট্রাইপ তৈরি করা হয়। তো এ পর্যন্ত আজকে আমরা যা দেখলাম রিপ সার্কুলার নিটিং মেশিনের মেইন পার্টস এবং তার কাজ কীভাবে নিটিং সম্পন্ন হয়, এই মেশিনে কী ধরনের ফেব্রিক তৈরি করা যায় এবং স্ট্রাইপ ফেব্রিক তৈরির প্রক্রিয়াটা কী, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। পরবর্তীতে আমরা ইন্টারলক সার্কুলার নিটিং মেশিন সম্পর্কে জানতে পারবো। ধন্যবাদ সবাইকে।